আজকে আমরা কথা বলবো কাব্যের অলংকার নিয়ে। মানে আমাদের কাছে সংস্কৃত কাব্যতত্ত্ব নিয়ে একটা লেখা আছে, তো আমরা সেটার গভীরে গিয়ে একটু দেখব অলংকারের ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, বিশেষ করে অনুপ্রাস আর যমক এই দুটো শব্দালঙ্কারের দিকে একটু বেশি নজর দেব আর কি। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ভাবি এই অলংকার শব্দটা এর উৎসটা কি? হ্যাঁ, এটা আসছে অলম শব্দ থেকে, তার সাথে ক্রি ধাতু আর ঘঞ্স প্রত্যয় যোগ হয়ে। মানে এর দুটো ব্যাখ্যা পাওয়া যায়। একটা হলো যা সাজায়, মানে ভূষিত করে, আচ্ছা, অলংকরতি ইতি অলঙ্কারাহা। একদম। আর দ্বিতীয়টা হলো যার দ্বারা কিছু সাজানো হয়, অলঙ্ক্রিয়তে অনেনা ইতি অলঙ্কারাহা। ও, বেশ। তাহলে এর আসল মানেটা দাঁড়াচ্ছে আভরণ, গয়না। হ্যাঁ, আসলে তাই। আক্ষরিক অর্থ তো আভরণই। যেমন ধরুন হার, কানের দুল, এগুলো যেমন নারীর শোভা বাড়ায়, ঠিক সেইভাবেই অনুপ্রাস, উপমা, যমক এগুলো কবিতার সৌন্দর্য বাড়ায়। মানে কবিতাকে আরো আকর্ষণীয় করে তোলে। হুম। আর এই দিকে মানে অলংকার তত্ত্ব নিয়ে যারা চর্চা করেছেন, তাদের মধ্যে আচার্য ভামহকে এর একজন প্রধান প্রবর্তক ধরা হয়। তিনি মনে করতেন অলংকার হলো কাব্যের একটা জরুরি অংশ। আচ্ছা, তো এই অলংকার কি সবই একরকম, নাকি এদেরও বিভিন্ন ভাগ আছে? না না, অবশ্যই ভাগ আছে। প্রধানত তিন রকম বলা যায়। দেখুন, প্রথমটা হলো শব্দালঙ্কার। শব্দালংকার। হ্যাঁ, এটা পুরোটা শব্দের ওপর নির্ভরশীল। মানে ধরুন একটা শব্দ পাল্টে যদি তার সমার্থক অন্য শব্দ বসান, তাহলে অলংকারটাই আর থাকবে না। ও, আচ্ছা। যেমন? এই যে অনুপ্রাস বা যমক, এগুলো হলো শব্দালঙ্কার। দ্বিতীয়টা হলো অর্থালঙ্কার। এটা আবার অর্থের ওপর নির্ভরশীল। মানে এখানে শব্দ পাল্টালেও চলবে? হ্যাঁ, মানে শব্দের জায়গায় তার প্রতিশব্দ বসালেও অলংকারটা সাধারণত টিকে থাকে, কারণ এখানে সৌন্দর্যটা অর্থের। যেমন ধরুন উপমা, রূপক। বুঝলাম। আর তৃতীয়টা? সেটা হলো উভয়ালঙ্কার। এটা শব্দ আর অর্থ দুটোকেই সাজায়, দুটোর উপরেই নির্ভর করে। শ্লেষ এর একটা বেশ ভালো উদাহরণ। বেশ, ধারণাটা স্পষ্ট হলো। তাহলে আজ যে দুটো শব্দালংকার নিয়ে কথা বলবো, তার প্রথমটা অনুপ্রাস। এটা তো মনে হয় ধ্বনির পুনরাবৃত্তি নিয়ে কিছু, তাই না? আচার্য মম্মট যেমন খুব সহজ করে বলেছেন, বর্ণের সাম্যই অনুপ্রাস। হ্যাঁ, মানে মূল কথাটা ওটাই, বর্ণসাম্য অনুপ্রাসহ। তবে আচার্য বিশ্বনাথ এটাকে আরেকটু খুলে বলেছেন। তার মতে স্বরবর্ণের মিল নাই থাকতে পারে, কিন্তু ব্যঞ্জনবর্ণ যদি একই ক্রমে বারবার ফিরে আসে, সেটাই অনুপ্রাস। অনুপ্রাসহ শব্দসাম্যং বৈষম্যেপি সরস্যেয়ত, এই তো? ঠিক, মানে জোরটা মূলত ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তির ওপর। যেমন একটা উদাহরণ দিই, লতাকুঞ্জং গুঞ্জন মদ ওয়াদালিপুঞ্জং চপলায়ন। ওহ, এখানে তো জন, দ, ল এগুলো বেশ কয়েকবার এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, একদম। এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো বারবার আসছে, এতে একটা শোনার আরাম, একটা মিউজিক্যালিটি তৈরি হচ্ছে। এটাই অনুপ্রাসের কাজ। ওয়াহ, উদাহরণটা দারুণ। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এর আকর্ষণটা কি শুধু এই শ্রুতি মাধুর্যের জন্য, নাকি অন্য কিছুও আছে? না, শুধু শোনার আরাম নয়, অনুপ্রাস কিন্তু কবিতার মধ্যে একটা নির্দিষ্ট গতি বা ছন্দ তৈরি করে। আবার ধরুন বিশেষ কোনো ভাব বা অনুভূতিকে আরো জোরালো করতেও এটা কাজে লাগে। কি রকম? যেমন ধরুন মেঘের গর্জনের বর্ণনা দিতে গেলে কবি হয়তো গ বা র ধ্বনি বারবার ব্যবহার করলেন, তাতে একটা গাম্ভীর্য আসে। আবার ধরুন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে ট, প, র এই ধ্বনিগুলো বৃষ্টির আওয়াজটা কানে ফুটিয়ে তোলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা শুধু কানের আরাম নয়, তাহলে ভাবের গভীরতাও বাড়াতে পারে। খুবই আকর্ষণীয়। আচ্ছা, এবার তাহলে আসি দ্বিতীয় শব্দালঙ্কারটায়, যমক। এখানেও কি পুনরাবৃত্তি? হুম, এখানেও পুনরাবৃত্তি আছে, তবে একটু অন্যরকম। আচার্য মম্মটের কথায় অর্থ আলাদা, কিন্তু শুনতে একই রকম বর্ণ বা বর্ণসমষ্টি যদি আবার আসে, সেটাই যমক। অর্থে সতি অর্থভিন্নানাং বর্ণানাং সাপুনশ্রুতি যমকম। মানে শুনতে এক, কিন্তু অর্থ ভিন্ন। হ্যাঁ, আচার্য বিশ্বনাথ আরও স্পষ্ট করে বলছেন, একই স্বর আর ব্যঞ্জন সমষ্টি, মানে একই শব্দ বা তার অংশ একই ক্রমে ফিরে আসবে, কিন্তু প্রতিবার মানেটা হবে আলাদা। সত্যার্থে পৃথগার্থেয়া স্বরব্যঞ্জন সংহেতে
ক্রমেণ তেনাবা বৃত্তির যমকম বিনিগদ্যতে। আচ্ছা আচ্ছা। এখানে আসল মজাটা হলো শব্দটা একই থাকছে, কিন্তু মানে পাল্টে যাচ্ছে। একটা খুব বিখ্যাত উদাহরণ আছে না, নবপলাশ পলাশ বনম পুর সুরভিং সুরভিং সুমনোভাবে। ও হ্যাঁ, শুনেছি। এখানে পলাশ শব্দটা দুবার, আবার সুরভি শব্দটাও দুবার, কিন্তু মানে নিশ্চয়ই এক নয়। একদমই না। প্রথম যে নবপলাশ, ওখানকার পলাশ মানে হলো নতুন পাতা, কচি পাতা। আর ঠিক তার পরেই যে পলাশ বনং, সেখানকার পলাশ হলো পলাশ গাছ। বাহ। আর একইভাবে পরের লাইনে প্রথম সুরভিং মানে সুগন্ধযুক্ত, সুবাসিত, আর দ্বিতীয় সুরভিং মানে হলো বসন্তকাল। দেখুন, একই শব্দ, কিন্তু কি দারুণভাবে দুটো আলাদা মানে প্রকাশ করছে। দারুণ তো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অনুপ্রাস যেখানে ধ্বনির সৌন্দর্য বা মিউজিক্যালিটি তৈরি করছে, যমক সেখানে একটা বুদ্ধির খেলা খেলছে, অর্থের চমক আনছে, তাই কি? হ্যাঁ, অনেকটা তাই। অনুপ্রাস অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে এসে যায় ধ্বনির টানে, কিন্তু যমক ব্যবহার করতে গেলে কবিকে বেশ সচেতন থাকতে হয়। মানে এমন শব্দ বা শব্দাংশ খুঁজতে হয় যার একাধিক অর্থ আছে এবং সেই অর্থগুলো কবিতার ভাবের সাথে খাপ খায়। তার মানে এটা কবির জন্য বেশ চ্যালেঞ্জিং। অবশ্যই, এটা এক ধরনের বুদ্ধির ব্যায়ামও বটে। পাঠক বা শ্রোতাকে একটা অপ্রত্যাশিত অর্থের সন্ধান দিয়ে চমকে দেওয়া, এটাই যমকের একটা বড় আকর্ষণ। এটা যেমন কাব্যকে অন্য মাত্রা দেয়, তেমনি কবির ভাষার উপর দখলটাও প্রমাণ করে। তাহলে মোটের ওপর আমরা দেখলাম অলংকার সত্যি কবিতার সৌন্দর্য অনেকভাবে বাড়ায়। অনুপ্রাস হলো ধ্বনির খেলা, যা কানে আরাম দেয়, একটা সুর তৈরি করে। আর যমক হলো একই শব্দের ভিন্ন অর্থের খেলা, যা আমাদের চমকে দেয়, ভাষার ভেতরের বৈচিত্র্য দেখায়। তো এই সব জানার পর মানে মূল প্রশ্নটা কি হতে পারে? হ্যাঁ, একটা প্রশ্ন মনে আসতেই পারে যে কাব্যের এই যে সূক্ষ্ম কারুকাজ, এই অনুপ্রাস, যমক, এগুলো সম্পর্কে জানার পর আমাদের কবিতা পড়া বা শোনার অভিজ্ঞতাটা কি আদৌ বদলায়? হুম, মানে টেকনিক্যাল দিকটা জানলে কি কবিতার ভাবটা ধরতে বেশি সুবিধে হয়, নাকি উল্টো মনোযোগটা অন্যদিকে চলে যায়? ঠিক তাই। এই কৌশলগুলো বুঝতে পারাটা কি কবিতার মূল আবেগ বা রসটা অনুভব করতে সাহায্য করে, নাকি টেকনিক্যালিটির দিকে মন চলে যাওয়ায় সেই রস উপলব্ধিতে খানিকটা বাধা দেয়? এটা একটা ভাবনার বিষয়। এর বোধহয় সোজা সাপটা উত্তর নেই। হয়তো নেই, তবে আমার মনে হয় এই আলোচনা শোনার পর পাঠক বা শ্রোতারা যখন আবার কবিতা পড়বেন, বা এমনকি সাধারণ কথাবার্তার মধ্যেও এই ধরনের ধ্বনি বা শব্দের খেলাগুলো একটু খেয়াল করার চেষ্টা করতে পারেন। এটা একটা মজার এক্সপেরিমেন্ট হতে পারে। হ্যাঁ, হয়তো তখনই এর আসল প্রভাবটা নিজে নিজে অনুভব করা যাবে। সেটা কি ভালো না মন্দ, সেটা পরের বিচার, কিন্তু খেয়াল করাটা শুরু হতে পারে।